ছাত্রী বোনেরা বসে আছে, ছাত্র ভাইরা বসে আছে, কোথাও যদি একজন ছাত্রী বোনকে তারা আমাদের সন্তানের মতো কোথাও একটা কেউ ইমপ্রিজিং করে সরাসরি আমার নাম্বারে ফোন দিয়ে ফোন দিবে, আমি সরাসরি থানায় ফোন দিয়ে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নেব। আমার প্রধান শিক্ষিকা আমাদের সভাপতি ম্যাডাম এবং সামনে আছেন আমাদের এই মুক্তিযুদ্ধে আগত আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করানো এটি যে কত কষ্ট যারা এটা প্রতিষ্ঠা করে তারা বুঝে। আমি নিজে আমার গ্রামে একটা হাই স্কুল করেছি আমার দাদার নামে, আব্দুল রশিদ শরীফ হাই স্কুল। প্রথমে জায়গা দিয়েছি 1 একর, পাকা রাস্তার পাশে, দাম হলো 2 কোটি টাকা। প্রথমে পারিবারিক জায়গা তো ভাই বোনরা একটু অনেকেই বলছে দিব কি দিব না, আমরা বললাম আচ্ছা ঠিক আছে 1 একর জায়গাটাতে ইনভেস্ট করে দিলাম। দেওয়ার পরে মনে হয়েছে জায়গা দিলে তো হবে না, এখনকার যুগে ছেলেমেয়েরা ট্রেনের করে ক্লাস করে না, বিল্ডিং করা দরকার। এটি যদি স্বীকৃতি বা বিভক্তি না হয় সরকার বিল্ডিং করতে পারে না। 75 লাখ টাকা নিজের পকেট থেকে দিয়ে সেখানে একটা দোতলা স্কুল ভবন করে দিলাম। বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান সাহেবকে নিয়ে সেই স্কুলটা উদ্বোধন করলাম। উদ্বোধন করার পরে শুরু হলো যে শিক্ষক যে আছে তাদের বেতন, মনে করলাম যে আমরা সরকারি দলে আছি, চেষ্টা করলে দ্রুত হয়ে যায়। পরে দেখলাম যা ফর্মালিটিস, আমার মনে হয় আমাদের রাজনীতির এত কষ্ট নয়, একটা স্কুলের স্বীকৃতি আদায় করা যত কষ্ট। পরবর্তীতে মাসে 80,000 টাকা শিক্ষকদেরকে বেতন গত 4 বছর পকেট থেকে দিচ্ছি। এবং নন্দীগ্রাম হাই স্কুলের হেডমাস্টার আবুল কাশেম সাহেবকে সেই স্কুলের হেডমাস্টার হিসাবে 15,000 টাকা আমরা বেতন দিয়ে আপাতত সেখানে রেখেছি এবং 10 জন শিক্ষক আছেন। এই 4 বছরের শিক্ষক বেতন, ভবনের 75 লাখ টাকা, জমি সহ প্রায় 3 থেকে 4 কোটি টাকা আমাদের ব্যয় করতে হয়েছে। এই কারণে আমি বুঝি যে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করানো এটি একটা হাতির খোরাক। আমি এতটুকু বলতে পারি, মিলপেসা এই এলাকাটি আমরা মনে করি আমাদের এই নির্বাচনী এলাকার সবচেয়ে শিক্ষা বান্ধব এলাকা। এই এলাকায় এখানে যারা মঞ্চে বসে আছেন তারা সকলেই সম্মান এবং যোগ্যতা দিক থেকে আমার চেয়ে অনেক ঊর্ধ্বে। আমি তাদেরকে মুরব্বী হিসাবে সম্মান করি। আমি তাদের প্রত্যেককেই তাদেরকে আমি মনে করি আমার একজন অভিভাবক। আবার আমি মনে করি এই লক্ষ্মীপুর জেলার যদি 100 জন আমাদের সুশীল ব্যক্তিত্ব থাকে অথবা 14তম ব্যক্তিত্ব থাকে, তার মধ্যে এখানেই আছে 5-6 জন। এই কারণে ফিল্মে আসলে সাধারণত আমরা বক্তৃতা করি না, বক্তৃতা শোনার চেষ্টা করি। তবে রাজনীতির কারণে অনেক সময় ব্যস্ততার কারণে সময় আজকে একটু কম, এই কারণে সবার কথা শুনতে হতে পারবো না। শুনলে আমার কাছে ভালো লাগতো, তাদের কাছে কিছু শুনতে পেতাম। আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমরা হামদের আব্দুল সাহেবের বক্তব্য শোনার জন্য আমরা দল ভিন্ন করতাম, কিন্তু হামদের আব্দুল নামুর চেয়ারম্যান নামু সাহেব বক্তব্য রাখবেন তখন কিন্তু এই লক্ষ্মীপুর কলেজে আমরা স্কুল থেকে গিয়ে তার বক্তৃতা শুনতাম এবং তার যে জনপ্রিয়তা, তার যে দাপট, তার যে প্রভাব সমগ্র জেলাব্যাপী, তখন আমরা যারা ছাত্র ছিলাম ছাত্র সমাজকে উৎসাহিত করত, তাকে আমরা অনুকরণ করতাম। এবং এখানে যারা শিক্ষাবিদ আছে আমরা বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা কর্মকর্তা সহ এখানে যারাই আছেন তাদেরকে যারাই চেনার আগে আমরা নামে চিনতাম আগে, কারণ তারা এমনই খ্যাতিমান মানুষ, এমনই গুণী মানুষ যে যাদের নামের পরিচিতি সমগ্র জেলাব্যাপী ছড়িয়ে আছে। সরাসরি দেখার আগে মানুষ তাদের সবার নাম জানে। এটা তখনই সম্ভব হয় একজন মানুষের খ্যাতি, একজন মানুষের যশ, একজন মানুষের যোগ্যতা যখন তাকে তার ছায়া মারিয়ে আরো সামনে এগিয়ে যায়, তখন একজন মানুষ ব্যক্তিগত পরিচয়ের আগেই নামে পরিচিত হয়ে যায়। এই মানুষগুলোর সামনে বক্তৃতা আমি করবো না, তবে এতটুকু বলতে পারি এই খিলমেসিয়া যে 4টা প্রতিষ্ঠানের কথা আপনারা বললেন, কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, গার্লস স্কুল, এই স্কুলগুলো সহ এবং এখানে রহমানিয়া মাদ্রাসা, এই ছাড়াও
এখানে আরো সেবাপুর হাই স্কুল আছে, দিলশাদপুর হাই স্কুল আছে। এই প্রতিষ্ঠানগুলো এখানে এই এলাকা অনেক গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। তাছাড়া শিক্ষা ক্ষেত্রে নয়, আমি দেখেছি খেলাধুলার ক্ষেত্রে এই খিলগাছি হলো আমাদের ক্রীড়াঙ্গনের তীর্থস্থান। এবং এছাড়াও আমাদের এই লক্ষ্মীপুর জেলা এই বিশেষ করে এই আসনে বিগত 2-4 এমপি ছিলেন আবুল খায়ের রিয়াসের। তিনি একটা দলের এই দেশের আর একটি বড় রাজনৈতিক দলের জেলার সভাপতি, 2বারের এমপি, কেন্দ্রীয় নেতা। তিনি একজন অত্যন্ত সম্মানী মানুষ এবং এই আসনে তিনি 2 মেয়াদে অত্যন্ত সুনামের সাথে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। তারও এলাকায় এটি এবং এখানে আরও অনেক খ্যাতিমান মানুষ আছে। আজকে আমাদের কাজল ভাই নাই থাকলে অনুষ্ঠানে কিন্তু তিনিও অন্যদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। আমি তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি সালাউদ্দিন ভাইকে মাঝে মাঝে বলি, আপনি এমন একটা ইউনিয়নের চেয়ারম্যান যে ইউনিয়নের আলো সমগ্র জেলায় ছড়িয়ে আছে। যে খিলগাছির একটা অনুষ্ঠানের কথা বললে আমরা এটাকে গুরুত্বের সাথে ভাব গম্ভীর পরিবেশে আমরা এই দাওয়াতটা গ্রহণ করি। তার কারণ খিলগাছির মাটির প্রতি যে সম্মান শ্রদ্ধা আমাদের সেটি আলাদা। এখানে আব্দুল রহিম হেডমাস্টার সাহেব ছিলেন, আমাদের হারুন এমপি সাহেব যখন এই এলাকায় এমপি সাহেব আসতেন তখন রহিম সাহেব হেডমাস্টার ছিলেন। দেখতাম ওনার স্কুলে গেলে আপ্যায়নের ব্যবস্থা করতেন। অর্থাৎ সকল কাজেই আমার হারুন সাহেব যেহেতু আমার বেয়াই, সেদিক থেকে আমার নানার বাড়ি এটি। আমরা এখানে আমি অনেকে এটা সম্বোধন করতে আমরা সমস্যায় পড়ি। একবার বলি মামা, একবার বলি ভাই। আমার দিক থেকে ভাই, আমার হারুন সাহেবের দিক থেকে মামা। সেই কারণে আমরা অনেককেই সম্বোধন করতে গিয়ে একবার মামা একবার ভাই আমরা দুটোই করতে হয় বলি। আমি যখন এখানে নুরুল আমিন সাহেব ছিলেন একসময় সিসি ব্যাংকের এমডি, আমি ওনাকে অনুরোধ করেছিলাম আমাদের লক্ষ্মীপুরের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন সাহেবের একটা মেয়ের চাকরির ব্যাপারে। উনি বললেন যে মামা আপনি কোনোদিনই সুপারিশ করেন নাই, এমন একটা সুপারিশ করলেন যখন আমার হাতে 20 জন ডাইরেক্টরের সুপারিশটা ফ্রেন্ডলি। আমি যদি ওগুলো বাদ দিয়ে এটা দেই তাহলে আমার নিজের হয়তো চাকরিতে ক্ষতি হবে। তারপরেও আপনি সুপারিশ করছেন, আপনার কথা আমি উইদাউট ইন্টারভিউতে চাকরিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বললো আবার পোস্টিংটা কোথায় দিলে ভালো হয়। আমি তো যেহেতু বাবার বাড়ি লক্ষ্মীপুরে দিলে বাসা ভাড়া লাগবে না, বাবার বাড়ি থেকে চাকরিটা করতে পারবে। সেই মেয়েটা এখনো চাকরি করে। সাহেব আমার কথায় উইদাউট ইন্টারভিউতে একটা চাকরি দিয়ে দিচ্ছেন এনসিসি ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাংকে অফিসার পদে। এইরকম খিলগাছির মাটির সাথে কেন জানি আমার এই গ্রামে বাড়ি না হলেও এই এলাকার সাথে আমার বাড়ির একটা টান হয়ে গেছে। অর্থাৎ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এটাই বলি। এই এলাকাটিকে আমি আমার নিজের এলাকার চেয়েও পছন্দ করি, ভালোবাসি, সম্মান করি, গুরুত্বটা দিই। আমি আমাদের প্রিন্সিপাল সাহেবকে এতটুকুই বলতে পারি, আপনি তো এটির স্বীকৃতি, এটা একটি পাঠদান অনুমতি হয়েছে, পাঠদান অনুমতি হয়েছে, পরের স্টেজ হলো স্বীকৃতি, তারপরে এন্ট্রি ভর্তি। আমি আপনাকে এতটুকুই বলি, আমি আমাদের শিক্ষামন্ত্রী দীপমণিকে আপনার এই ক্যাম্পাসে নিয়ে আসবো। আপনাদের প্রতিষ্ঠানগুলো এইটার স্বীকৃতি এবং অন্যান্য প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা, খিলগাছি মাঠের উন্নয়ন সহ এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়নের জন্য আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী দীপমণি তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাকে অত্যন্ত পছন্দ করেন। আমি জেলা সেক্রেটারি হওয়ার পরে 2 বার উনি লক্ষ্মীপুর আসছেন। জীবনে এর আগে কখনো উনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় একবারও আসেন নাই। আমি যখন জেলা সেক্রেটারি হয়েছি 15 সালে তিনি লক্ষ্মীপুর এসেছেন আমার একটা ইফতার পার্টির অনুষ্ঠানে, এবং আমার বাসায় গিয়ে আমার পরিবার পরিজনের সাথে তিনি অনেক সময় দিয়েছেন। আমার বাসায় তিনি ইফতার করেছেন। আমার বড় মেয়ের বিয়ের সময় সংসদ ভবনে তিনি সবার আগে আমার মেয়ের পাশে কিন্তু গার্ডিয়ান হিসেবে অনুষ্ঠানের পুরো সময় তিনি বসা ছিলেন। তিনি বলেছেন এই মেয়ের মা কিন্তু আমি। অর্থাৎ ওনার সাথে আমার সম্পর্কটা হলো পারিবারিক, এবং তিনি আমাকে স্নেহ করেন আপন ভাইয়ের ছোট ভাইয়ের মতো। আমি দীপমণিকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত সচেতন এবং পরিকর্মা একজন মানুষ, অত্যন্ত ভালো মানুষ, তাকে আমি খিলগাছি নিয়ে আসবো আপনাদের স্কুল মাঠে। স্বীকৃতি এই কাজগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি কিন্তু সম্বর্ধনার অথবা পদের এমপি নয়, আমি হলাম কাজ করার এমপি। কারণ আমি মাঠের কর্মী, আমি নেতা নয়, আমি মাঠের কর্মী।
আমি সেই মাঠের কর্মী হিসাবে আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে। আমাকে শুধু স্মরণ করে দেবেন, এই কাজটা করলে ভালো হয়, আপনার স্কুলের শিক্ষার্থীর ফাইলটা নিয়ে আপনাকে সাথে করে শিক্ষা মন্ত্রণালয়ে আমিই যাব। আমার শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমার এলাকার রাস্তাঘাট বলেন, আমার এলাকার স্কুল কলেজের উন্নয়ন বলেন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন বলেন, আমার এলাকার যে কাজগুলো আছে, আমার কাজ হবে একটা ফাইল হাতে করে সচিবালয়ে ঢুকা, একটা দুইটা কাজ আদায় করে আবার সেখান থেকে বের হওয়া, এটাই হবে আমার প্রতিদিনের কাজ। আর এলাকায় থাকলে সকাল 8টা থেকে রাতের 12টা পর্যন্ত আমার দরজা সবার জন্য খোলা। আমার পিএস আমি নিজে কোনো পিএস এর সাথে যোগাযোগ করা লাগবে না। ফোন করে শুধু বলবেন যে আসতে চাই, হয় সকাল আর সন্ধ্যা, এই 2 বেলা তো ঘরে ঢুকবো বা ঘরের থেকে বের হবো, এই 2 বেলা কখন পাবেন। দিনের বেলা যদি প্রোগ্রামে ব্যস্ত থাকি সেই সময়টা বলতে পারি না, কিন্তু সকাল এবং রাতে এই 2 বেলা দুপুর থাকলে আমার দরজাটা খোলা। এবং আমার ঘরে যারা যায় তারা আমাকে প্রথমে নিচতলায় খোঁজে, না পাইলে দোতলায় খোঁজে, না পাইলে 3তলা ড্রয়িং রুমে যায়, না পাইলে আমার বেডরুমে ঢুকে যায়। শরীফ কালকে রাতে গেছে, আমি বেডরুমে যায় কথা বলছি। যারা যায় তারা সেভাবেই আমাকে জানে। সাধারণত আমি বেডরুমে মানুষের সাথে বসে কথা বলি। আমরা রাজনীতি করি, আমাদের কাজই হলো মানুষকে সহযোগিতা করা, মানুষের কথা শোনা, মানুষের সমস্যার সমাধান দেওয়া, মানুষকে সম্মান করা, সমীকরণ করা। আমি যেহেতু মাঠের কর্মী, আমার আচরণ থাকবে একজন আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, মাঠের একজন মানুষ হিসাবে, আপনাদের সহকর্মী হিসাবে, এমপি হিসাবে। আর 10 জন এমপি যেভাবে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানটা আমার থেকেও আমার সম্পর্কটা হবে আপনাদের সাথে এক ভ্রাতৃত্বমূলক। আরেকটি কথা বলি, এমপি হওয়ার পরে আমার এমপির দায়িত্বটি পালন হবে সকল দলের জন্য। এলাকার উন্নয়নে বিএনপির লোকজন যারা বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন বা অন্য দল করেন, প্রতিটা মানুষের জন্যে আমার দরজাটি খোলা। এবং উন্নয়নের ক্ষেত্রে প্রতিটা মানুষের যে দাবি, যুক্তিসঙ্গত দাবি পূরণ করা, বাস্তবায়ন করা, সেটি হলো আমার কাজ। আমি এমপি হিসাবে শুধুমাত্র আওয়ামী লীগের এমপি নয়, এই নির্বাচনী এলাকার 4 লক্ষ ভোটার, 6 লক্ষ মানুষের প্রত্যেকটা মানুষের এমপি হিসাবে আমি দায়িত্ব পালনের চেষ্টা করব। আমি আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে, আওয়ামী লীগের এমপি হিসাবে দায়িত্ব পালন করব সকল দলের সকলের। আমার সেই নীতিটাই আমি অবলম্বন করে চলব। আমি যদি 3 বছর এমপিগিরি করি, পরে আর এমপি নাও হই, আমার এতে কোনো দুঃখ থাকবে না। কিন্তু যতক্ষণ আমি দায়িত্বে থাকবো, আমি চেষ্টা করব প্রতিটা মুহূর্তকে জনগণের কল্যাণে কাজ করার জন্য। এখানে আপনারা প্রায় সকলেই আমাদের এখানে সকলেই আমার কাছের আত্মীয়। আমাদের ওয়াইস চেয়ারম্যান সাহেব আমার তাহলে ওনার বাতি জিনিয়ে দিয়েছে আমার স্বাস্থ্যশালার কাছে। এখানে শামসুল আলম ভাই আমাদের পরিবারের সদস্য, আমার ভাই বোনের সকল পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে তিনি থাকেন। আমাদের চেয়ারম্যান সাহেব সালাউদ্দিন ভাই আমার দলের নেতা, চেয়ারম্যান, ওনার মনোনয়নের জন্য একমাত্র আমি ওনাকে মনোনয়নটা দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে একা ডিসিশন নিয়ে ওনাকে মনোনয়নটা দিয়েছিলাম। এখানে রুল সাহেব, আমাদের শামসুল আলম সাহেব, রুল সাহেব বা আমার হামদুরাবি সাহেব কিন্তু আমার শুধু মুরব্বী নয়, আমার বড় ভাই মরম গিয়াসুদ্দিন চৌধুরী, তারও নেতা ছিলেন হামদুরাবি সাহেব। আমার বড় ভাই নেতা তিনি আমারও নেতা, আমারও বড় ভাই, আমারও মুরব্বী। এবং এখানে প্রত্যেকটা মানুষ এখানে যারা সামনে বসে আছেন, এদিকে বসে আছেন, বিভিন্নভাবে অনেকেই সঙ্গে আব্দুল করিম চৌধুরী, আমি ওনাকে অনেকবার ওনার সাথে আমার কথা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক বিভিন্ন কারণে ওনারা আমাদের আত্মীয় হন। সেই সুবাদে ওনাদের সাথে সময় অসময়ে আমাদের কথা হয়। এবং যেই কোনো পারিবারিক কাজও আমাকে ফোন করলে আমি চেষ্টা করি ওনাদের সেই কাজে অ্যাটেন্ড করার জন্য। আগামী দিনে এটি আরও বেশি করার চেষ্টা করবো। এমনকি আমার সামনে থেকে ফোন দেওয়ার জন্য যত সাধারণ মানুষ ফোনটা দেয়, আমি তত খুশি হই। কারণ যারা বিএনপি লোক, তাদের সমস্যার জন্য তারা নিজেরাই যথেষ্ট, কিন্তু যারা অসহায় মানুষ, তাদের সমস্যা সমাধানের জন্য সাধারণত জনপ্রতিনিধিদের সহযোগিতা বেশি লাগে। আমার এখানে যারা বসে আছে তারা সবাই আমার থেকেও পাওয়ারফুল, তাদের কাছে আমার সহযোগিতা লাগবে না, কিন্তু যারা আমাদের সাধারণ মানুষ, তাদের সহযোগিতা যদি লাগে, আমি যদি করতে পারি, আমি সেটাতে ধন্য হব। তবে আমি ব্যক্তিগতভাবে কোনো বড় লোক নয়, তবে আমি এতটুকু বুঝি, আমি কাজ করতে গেলে আমি দেখছি টাকার সমস্যা হয় না।
আমি যে দল চালাই এই দলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান করতে 2 কোটি টাকার অভাবে 16 বছর প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে আমরা দাওয়াত দিতে পারিনি। আমি সেক্রেটারি হওয়ার পরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান করেছি 15 দিনের মধ্যে। আমার একটা ইফতার পার্টি করেছি যেটা দীপভবনে এসেছিল, আমরা 16 লাখ টাকা খরচ করেছি একটা ইফতার পার্টিতে, যেটি আওয়ামী লীগের 70 বছর ইতিহাসে কোনো মসজিদ নাই। এই মসজিদ যেগুলো নাই সেগুলো মসজিদ স্থাপনই হলো আমার কাজ। আমি অল্প দিন কাজ করতে চাই, যতদিন কাজ করি ততদিনের কাজটা যেন আগের থেকে একটু ভালো করতে পারি, সেটাই হলো আমার লক্ষ্য। আমি কথা বাড়াবো না, যেহেতু আমারও অনেকগুলো অনুষ্ঠান। আমি আজকের এই অনুষ্ঠানের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 50,000 টাকা দিয়ে গেলাম। অনুষ্ঠানের কিছু খরচ আছে, স্কুলে এমনিতে শিক্ষকের বেতন দিতে হবে পকেট থেকে, অনুষ্ঠানের টাকা দিতে হবে তো স্কুলের আবার অ্যাকাউন্ট থেকে, সে কারণে আমি 50,000 টাকা দিয়ে গেলাম আজকের অনুষ্ঠানের জন্য। আর বিদ্যুৎসাহী সদস্যের জন্য যে 2 লাখ টাকা সেটি আগামী মাসে আমি দিয়ে দেব। তবে আমার টাকাটা দেব আমি, আমাকে বিদ্যুৎসাহী সদস্য না করে এই আজীবন সদস্য। আমি যেহেতু এমনিতেই একজন শিক্ষানবিশ মানুষ, আমাকে সবসময় ইউনিয়ন পাবেন। আমার পরিবর্তে যদি আপনি ইউনিয়নের কোনো মুক্তিযোদ্ধাকে আমার টাকায় তাকে একজন মুক্তিযোদ্ধাকে আপনি দাতা সদস্য করে দেবেন, এটা এখনো হয় নাই। আমি আমার মামাকে, আমার অনেক বড় পদের মানুষ, তবে আমি সম্মান করে আমার নামটা আমি ওনার থেকে উৎসর্গ করি। অন্যভাবে নয়, এটা হলো সম্মান সূচক। আব্দুল রাব্বি সাহেব আমাকে 10 বার কিনতে পারবে, কিন্তু তার আমি জাস্ট ওনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ সম্মান, সেই কারণে আমার নামে জায়গায় ওনার নামটা থাকবে। এমপি হিসাবে তো আমি আপনাদের কাছে এমনি আসতে পারবো, সেই কারণে আমারটা দরকার নাই, ওনারটা থাকবে। আমি দরকার হলে পরবর্তীতে আমার নামটা করে দেবো। আপাতত আগামী মাসে যে টাকাটা দিব, প্রথম ওনাকে দাতা সদস্য করে নেবেন, ওই টাকা দিয়ে ওই 2 লক্ষ টাকা রিসিপ্টটা ওনার নামে দিলে পেমেন্টটা দিব আমি, রিসিপ্টটা হবে ওনার নামে। মুক্তিযোদ্ধা হিসাবে আমি সম্মানটা করলাম। আমাদের বাকি যে কাজগুলো আছে আপনাদের আগামী বরাদ্দ যদি পাই, আমি যতটুকু শুনছি আমাকে কালকে আমাদেরকে একটা ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে 4টে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স যেখানে নাই সেটার নাম দেওয়ার জন্য বলছে। আপনারা যেরকম বলেন আপনি নিশ্চিত এই কারণে আগে বলা শুরু করেন, তো ইঞ্জিনিয়ার সাহেব বলে যে আমরা যতটুকু জানছি আপনি হচ্ছেন হয়তো আমরা মনে করি তালিকাটা করা লাগে, এই জন্য আগেই নামটা নিয়ে এনেছি। এখন নিচ্ছে অনানুষ্ঠানিক, 11 তারিখের পরে আনুষ্ঠানিকভাবে আমরা বিপদ হবে তালিকাটা তৈরি করি। আপনাদের এখানে যে স্কুলের যে কাজগুলো আমার সম্ভবত আমাদের এমপিদের একটা বরাদ্দ অলরেডি আসছে। ইউনো সাহেব আমাকে বলছে যে আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, এটা ডিস্ট্রিবিউটটা করি না। আগামী মাসে মনে হয় আগামী মাসে 1 কোটি 20 লাখ টাকার মতো মনে হয় একটা এমপির একটা বরাদ্দ আছে টিআর তালিকার মনে হয়। অন্য এমপি সাহেবরা তো তালিকা দিচ্ছে, আমার এমপি যেহেতু পদ শূন্য, আমিও এখনো যেহেতু নির্বাচিত হই নাই, সেই কারণে উপজেলা কর্মকর্তারা এটা বন্টন করে নাই। যদি সেটা থাকে আগামী মাসে যে বরাদ্দটা পাবেন প্রথম নামটা থাকবে শুধুমাত্র আমাকে দাবি করা লাগবে না, টেলিফোনে বলবেন যে এমপি সাহেবও বলা লাগবে না যে ভাই এই কাজটা হলে ভালো হয়। টেলিফোনে বলবেন, আমি কিন্তু এই ডায়েরিতে নোট করে নিব, দেখবেন যে তালিকায় নাম চলে গেছে, বরাদ্দ চলে আসছে। তো দূর করা লক্ষ্মীপুর যাওয়া কোনোটাই লাগবে না, কারণ আমার জন্য সব মুখাস্ত। আমি সিএম অপারেশনে একজন প্রতিনিধি হিসাবে এই কাজগুলো সব করছি, যার কারণে প্রতিনিধিকে বলবেন দরখাস্ত দিবেন, আবার সে আমাকে বলবো এত সময় দরকার নাই, দরখাস্তের দরকার নাই, টেলিফোনে প্রতিষ্ঠানের নাম বলবেন, আমরা লিস্টের মধ্যে নাম উঠে বরাদ্দটা দিয়ে দেবো। আমাদের কাজটা সংক্ষেপ করবো যেন মানুষ কষ্টটা কম হয়, হয়রানিটা কম হয়। আমি আর কথা বাড়াচ্ছি না, আমার কথায় যদি কেউ কোনো 11 তারিখে হলো নির্বাচন, সেই নির্বাচনে ইভিএম প্রত্যেক ভোটার ভোট কেন্দ্রে গিয়েই ভোটটা দিতে হবে। এই ইভিএমের কারণে আমাদের ভোটাররা যদি কেন্দ্রে কম যায়, কম কাস্ট হয়, তাহলে রায়পুর থেকে যদি আমরা ভোটের পিছিয়ে থাকি তো বলবে যে আমরা রায়পুরে ভোট বেশি দিচ্ছি, সদরে তো ভোট কম হয়েছে, আপনাদের সুনামটা নষ্ট হবে। আমরা সদরের 9 ইউনিয়নে রায়পুর আসনের সাথে যুক্ত, সেটা আমাদের সদরের 9টা ইউনিয়ন রায়পুরের সাথে যুক্ত।
রায়পুরে যদি পার্সেন্টেজ বেশি হয়, সদরে যদি কম হয়, আমাদের সদরের প্রার্থী হিসাবে, আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের সুনামটা নষ্ট হবে। আপনারা চেষ্টা করবেন এই 11 তারিখ পর্যন্ত আমার জন্য 15টা দিন কষ্ট করতে। আমি কথা দিলাম যতদিন আমি বাঁচি থাকি আমি আপনাদের জন্য কাজ করব। আমি আর কথা না বাড়িয়ে আমি শরীফকে ধন্যবাদ দিই। শরীফ গত বছর আমাকে জাপান নিয়ে গেছিলাম, গত বছর আগের বছর 2019-এ 18তে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম আমি রাষ্ট্রীয়ভাবে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের একটা কর্মসূচিতে। সেখানে শরীফ আমাকে যথেষ্ট সময় দিয়েছে। আবার পরের বছর 19 সালে জাপান বাংলাদেশ তাদের একটা সংগঠন আছে ফ্রেন্ডশিপ সোসাইটির মতো ঈদ ইউনিয়ন একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি অবশ্য রাজনৈতিক ব্যস্ততার কারণে যাবো কি যাবো না ভাবছিলাম। সে আসা যাওয়ার টিকিট পাঠা দিছে, সে সেখানে হোটেল যে কদিন ছিলাম হোটেলে সে রাখছে পুরোপুরি সে। এবং আমাদের জাপানের বন্ধু আমাদের যে জাপানিজ উনি কিন্তু আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা থেকে শুরু করে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া পর্যন্ত তিনি আমাদের সাথে ছিলেন। তো আমাদের জাপানের বন্ধুরা, জাপানিরা এমনিতে খুবই অত্যন্ত ভদ্র জাতি, সভ্য জাতি, তারা অত্যন্ত সিভিলাইজড। এবং আমি সেখানে শরীফের আমন্ত্রণে যাওয়ার পরে তাদের সেই দেশের অনুষ্ঠানে আমাকে সবার মঞ্চে অতিথি হিসাবে আমন্ত্রণ জানাইছে। আমি সবার মঞ্চে ছিলাম এবং মঞ্চে প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে সেখানে আমি বক্তব্য রাখছিলাম। আমি সেই অনুষ্ঠানে সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিল, এমপি ছিল, সেই স্টেজে আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছে। আমি সেই জন্য এই সুবাদে শরীফের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এলাকার সন্তান হিসাবে যে যেই জায়গায় থাকুক মাটির কাজ মাটির কাজ যে কাজ করে তার উদাহরণ হল শরীফ। যা আমি সালাউদ্দিন ভাই সহ যারা কথা বলবেন ওনারা আপনাদের মধ্যে এরপরে মিটিং তো চলবে, আলোচনা করবে। আমি বিদায় নেই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।